শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। ষোড়শ অধ্যায় সীমান্ত সংগ্রাম। রণপণ্ডিত রঞ্জিতের জীবন যুদ্ধক্ষেত্রেই অতিবাহিত হইয়াছে বলিলে কিছুমাত্র অত্যুক্তি করা হয় না। কাশ্মীর বিজয়ের পরে হাজার প্রদেশের প্রতি তার দৃষ্টি পতিত হয়। এই পার্বত্য প্রদেশের দুর্দান্ত মুসলমানরাও তাহার নিকট অনায়াসে পরাভব স্বীকার করে নাই। ইতিপূর্বে 1814 খ্রিস্টাব্দে হুকুম সিং মহারাজ রঞ্জিত সিংয়ের আদেশে আটক ও হাজার প্রদেশে শিখ শাসন প্রতিষ্ঠার চেষ্টা পাইয়াছিলেন। তিনি আটক দুর্গ হইতে আফগানদিগকে তাড়াইয়া দিয়াছিলেন। নিষ্ঠুর প্রকৃতি হুকুম সিং জনক ধনাঢ্য মুসলমানকে ফাঁসি কাস্টে ঝুলাইয়াছিলেন বলিয়া সমগ্র দেশবাসীরা উত্তেজিত হইয়া উঠে। রঞ্জিত বেগটিক দেখিয়া হুকুমের পরিবর্তে দেওয়ান রামদয়ালকে ওই প্রদেশের শাসনভার প্রদান করিলেন। 1819 খ্রিস্টাব্দে ইউসাফজাই ও সোয়াত নামক দুইটি মুসলমান সম্প্রদায় বিদ্রোহী হইয়া শিখদের বিরুদ্ধে যুদ্ধার্থ গন্ডাগড় দুর্গে মিলিত হইলেন। পূর্ববর্তী শাসনকর্তাকে দুই একটি খণ্ডযুদ্ধে পরাভূত করিয়া মুসলমানদিগের আত্মশক্তির প্রতি প্রত্যয় জন্মিয়াছিল। এবারে তাহাদের জনবল শিখদের অপেক্ষা কম ছিল না। অদম্য উৎসাহের সহিত তাহারা শিখদের সহিত যুদ্ধ চালাইতেছিল। একদিন সূর্যোদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত উভয় পক্ষে যুদ্ধ চলিল। সায়ংকালে রণক্লান্ত শিখেরা পৃষ্ঠভঙ্গ দিল। পলায়ন পর শিখ সৈন্যেরা শাসনকর্তাকে পশ্চাতে রাখিয়া অনেক দূর অগ্রসর হইয়া পড়িয়াছিল। অল্প কয়েকজন মাত্র শরীর রক্ষক সহ শাসনকর্তা দ্বিতীয়বার মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হইয়া নিহত হইলেন। শিখেরা নায়কের মৃত্যুতে হতোদ্যম হইয়া লাহোরে ফিরিয়া আসিল। অতঃপর সর্দার অমর সিং সীমান্ত প্রদেশের বিদ্রোহ দমনার্থ উক্ত প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হইলেন। তিনিও মুসলমানদের হস্তে নিহত হইয়াছিলেন। 1823 খ্রিস্টাব্দে পেশবার প্রদেশ মহারাজ রঞ্জিতের অধীন করদ রাজ্য পরিণত হয়। ইয়ার মোহাম্মদ খা নামক এক আফগান পেশবারের শাসনকর্তা ছিলেন। তিনি রঞ্জিতের সহিত সৌহার্দ্য স্থাপন করায় তাহার সহোদর আফগান রাজ্যের মন্ত্রী মোহাম্মদ আজিম খা ক্রুদ্ধ হইলেন। আজিম খুব লোকপ্রিয় ও প্রতাপশালী ছিলেন। তিনি সীমান্ত প্রদেশ হইতে শিখ শাসনের উচ্ছেদ সাধন মানসে মুসলমানদিগকে উত্তেজিত করিয়া ধর্মযুদ্ধ ঘোষণা করেন। আটকের নিকটবর্তী থেরাই নামক স্থানে উভয় পক্ষে ভীষণ সংগ্রাম হইয়াছিল। এই যুদ্ধের ফলাফলের উপর সীমান্ত প্রদেশে শিখ প্রাধান্য সম্পূর্ণ নির্ভর করিতেছিল। সেনাপতি ভেলটুরা, জমাদার কুশল সিং, বুধ সিং এবং মহারাজ রঞ্জিত শিখ বাহিনীসহ যুদ্ধ চালাইতেছিলেন। আফগান পক্ষে আজিম খা স্বয়ং সেনানায়কের কার্য করিয়াছিলেন।
এবার আফগানেরা পরাজিত হইল। তাহারা সংকীর্ণ গিরিপথ দিয়া পলায়ন করিয়া স্বদেশে ফিরিয়া গেল। বিজয়ী রঞ্জিত যুদ্ধান্তে পেশবার লুণ্ঠন করিয়া বিস্তর ধনরত্ন লাভ করেন। ইয়ার মোহাম্মদকে পেশবারের শাসনকর্তা নিযুক্ত করিয়া তিনি রাজধানীতে ফিরিয়া আসিলেন। মহারাজ রঞ্জিত কোনো কালে সীমান্ত প্রদেশে শান্তি সংস্থাপন করিতে পারেন নাই। এই প্রদেশের বিদ্রোহ মনের নিমিত্ত তিনি নির্বিকারে আপনার ধনবল ও জনবল ক্ষয় করিয়াছেন। অনেক সুবিখ্যাত সেনাপতি এই প্রদেশে যুদ্ধক্ষেত্রে জীবন দান করিয়াছেন। এ স্থলে সেই দীর্ঘকালব্যাপী সংগ্রামের ইতিবৃত্ত বিব্রত করা অসম্ভব। উহাবি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ শাহ একবার মুসলমানদিগকে শিখদের বিরুদ্ধে খেপাইয়া তুলিতে চেষ্টা করেন। হজার প্রদেশের তদানীন্তন শাসনকর্তা হরি সিংয়ের কঠোর ব্যবহার উপলক্ষ করিয়া বিদ্বেষাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল। 1824 খ্রিস্টাব্দে দ্বারবন্দ নামক স্থানে মুসলমান ও শিখে লড়াই হইল। ক্রমে বিদ্রোহীদের দল বাড়িয়া যাইতে লাগিল। পর বৎসর তাহাদের সংখ্যা শিখদের 5 গুণ হইয়া গেল। বহু কষ্টে হরি সিং একটা যুদ্ধে জয়লাভ করিলেন। বিজয়ী হইলেও তাহার বিপদের অবধি ছিল না। রঞ্জিত অবিলম্বে হরি সিংহের সাহায্যার্থ বুধ সিংকে বহু সংখ্যক সৈন্যসহ পাঠাইলেন। এই রূপে শিখ পক্ষের সৈন্যবল বাড়িয়া গেল। তাহারা নূতন উৎসাহের সহিত আবার যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইল। অকুরা নামক স্থানে মুসলমানে শিখে একটা যুদ্ধ ঘটিল। যুদ্ধে শিখদের জয় হইল বটে, কিন্তু এই যুদ্ধে প্রায় 500 শিখ জীবন ত্যাগ করিয়াছিল। জগিরা নামক স্থানে শিখে ও মুসলমানে আরও একটা ভীষণ যুদ্ধ হইয়াছিল। অসংখ্য মুসলমান এই যুদ্ধে জীবন ত্যাগ করিল। সৈয়দ আহমদ দুর্গম পার্বত্য প্রদেশে পলায়ন করিয়া প্রাণ রক্ষা করিলেন বটে, কিন্তু এবারে এমন পরাজয় হইল যে তাহার আর শীঘ্র মাথা তুলিবার শক্তি রহিল না। মহারাজ রঞ্জিত স্বয়ং হরি সিংকে সাহায্য করিবার জন্য অগ্রসর হইতেছিলেন। পথিমধ্যে তিনি সংবাদ পাইলেন যে সৈয়দ পরাজিত হইয়াছেন। তখন তিনি পেশাবারের অভিমুখে যাত্রা করিলেন। সেখানকার মুসলমান শাসনকর্তা বিদ্রোহীদের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন। সে কারণে মহারাজ বিদ্রোহীদের পৃষ্ঠপোষক এই শাসনকর্তাকে উপযুক্ত শাস্তি প্রদান করিতে অভিলাষী হইলেন। এবারও তিনি সসৈন্যে পেশবার লুণ্ঠন করিয়া বিস্তর ধন রত্ন লাভ করিলেন। সৈন্যদের অত্যাচারে নগর শ্রীহীন হইল। লাঞ্ছিত শাসনকর্তা রঞ্জিতকে অতিরিক্ত কর প্রদানে প্রতিশ্রুত হইয়া আবার তাহার অনুগ্রহ লাভ করিলেন। ভবিষ্যৎ সদাচরণের প্রতিভূ স্বরূপ তিনি তাহার এক পুত্রকে মহারাজ রঞ্জিতের হস্তে অর্পণ করিয়াছিলেন। অতঃপর 1833 খ্রিস্টাব্দে কুমার নাউনিহাল সিং ও হরি সিং কর আদায়ের ভান করিয়া 8 সহস্র সৈন্যসহ পেশবার জয় করিতে চলিলেন। এবার বারাক যাই মুসলমানেরা এক প্রকার বিনা যুদ্ধে হার মানিল।
পেশবার রঞ্জিতের অধিকারভুক্ত হইল। কিন্তু আফগানেরা বিনা যুদ্ধে তাহাদের অধিকার ছাড়িয়া দিতে প্রস্তুত হইল না। 1835 খ্রিস্টাব্দে আমির দুস্ত মোহাম্মদ পেশবার পুনরঅধিকার করিবার নিমিত্ত সসৈন্যে নগর আক্রমণ করিলেন। শিখ সৈন্যসহ ফকির আজিজউদ্দিন আফগানদের সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইলেন। বিশাল শিখ বাহিনীর সহিত যুদ্ধ করিতে আমির সাহসী হইলেন না। তিনি সসৈন্যে পলায়ন করিলেন। কুমার নাও নিহাল সিং সমগ্র পেশবার প্রদেশে পরিভ্রমণ করিয়া বিদ্রোহী দিগকে শান্তি প্রদান করিতে লাগিলেন। 1836 খ্রিস্টাব্দে শিখেরা খাইবার পাসের নিকট একটি দুর্গ নির্মাণ করে। এই সময় হইতে সীমান্ত প্রদেশে শিখ শাসন প্রবর্তিত হইল বটে, কিন্তু তথাকার বিদ্রোহ কিছুতেই প্রশমিত হইল না। ওদিকে আফগানের আমির শিখদের দর্পচূর্ণ করিবার নিমিত্ত সৈন্যবল সংগ্রহ করিতেছিলেন। 20 সহস্র পদাতিক, 7 সহস্র অশ্বারোহী, 2 সহস্র বন্দুকধারী সৈন্য ও 18টা কামানসহ সেনাপতি মোহাম্মদ আকবর খাঁকে তিনি শিখদের বিরুদ্ধে প্রেরণ করিলেন। 1837 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জামরাড নামক এক নগরে এই বিশাল বাহিনী উপনীত হইল। এই অরক্ষিত নগর দুর্গে কেবলমাত্র 800 শিখ সৈন্য বাস করিতেছিল। আফগান সৈন্যগণ অবলীলাক্রমে নগর অবরোধ করিয়া যুদ্ধ চালাইতে লাগিল। হরি সিং জরাক্রান্ত হইয়া এতদিন পেশবার নগরে নিশ্চেষ্টভাবে অবস্থান করিতেছিলেন। 6 দিন কঠোর যুদ্ধের পরে যখন আফগানেরা দুর্গ প্রাচীর ভাঙ্গিয়া শিখ সৈন্যদিগের উপর পতিত হইবার উদ্যোগ করিতেছিল, তখন সহসা হরি সিং বহু সংখ্যক পদাতিক ও অশ্বারোহী সৈন্যসহ বিপন্ন শিখদিগকে উদ্ধার করিবার জন্য উপস্থিত হইলেন। কয়েকদিন ভীষণ যুদ্ধের পরে আফগান সৈন্য বিচ্ছিন্ন হইয়া পলায়ন করিতেছিল। শিখেরা তাহাদিগকে পশ্চাৎ হইতে তাড়া দিতেছিল, কিন্তু শামসুদ্দিন খাঁ নামক একজন আফগান সেনানায়কের উত্তেজনায় সহসা আফগান সৈন্যেরা পুনর্বার শিখদিগকে ভীষণভাবে আক্রমণ করিল। হরি সিং বীরের ন্যায় যুদ্ধ চালাইতে লাগিলেন। তাহার সাহস ও বীরত্ব শিখ সৈন্যদিগকে উৎসাহিত করিতেছিল। দুর্ভাগ্যক্রমে বীরবর হরি সিং গুলিবিদ্ধ হইয়া সহসা যুদ্ধক্ষেত্রে পতিত হইলেন। তাহার মৃত্যুতে একেবারে নিরুদ্দাম হওয়ায় শিখ সৈন্যগণের পরাভব হইল। শিখ বাহিনীর পরাজয় বার্তা লাহোর নগরে পৌঁছিবা মাত্র আবার যুদ্ধসজ্জা আরম্ভ হইল। এবার কুমার নাওনিহাল সিং, খড়ক সিং, সেনাপতি ভেলটুরা ও জমাদার কুশল সিং সেনানায়ক হইয়া সীমান্ত সংগ্রামে গমন করেন। শিখ বাহিনীর আগমন সংবাদ পাইবা মাত্র আফগানেরা জালালাবাদ ছাড়িয়া পলায়ন করিল। সপ্তদশ অধ্যায় রঞ্জিতের অন্তিম জীবন। কঠোর সংগ্রামে ও অমিত পাণ্ডুষে রঞ্জিতের স্বাস্থ্য ধীরে ধীরে ভগ্ন হইয়া পড়িতেছিল। 1834 খ্রিস্টাব্দে তিনি কঠিন পক্ষাঘাত রোগে আক্রান্ত হইলেন। কিছুদিন অচেতন অবস্থায় থাকিয়া সে যাত্রা
প্রাণে বাঁচিলেও তিনি দুষ্ট ব্যাধির আক্রমণ হইতে একেবারে উদ্ধার পাইলেন না। কোনরূপে তিনি অঙ্গ সঞ্চালন করিবার শক্তি লাভ করিলেন। কিছুদিন তাহার বাক্য কথনের ক্ষমতা ছিল না। ক্রমে অস্পষ্টভাবে বাক্য উচ্চারণ শক্তিও জন্মিয়াছিল, কিন্তু জিহ্বার জড়তা আর দূর হইল না। মহারাজের অনুচর ও বন্ধু-বান্ধবেরা তাহার এই আংশিক আরোগ্য লাভেও পরম আনন্দিত হইলেন। শিখ সর্দারেরা বৃদ্ধ ও রুগ্ন মহারাজকে পূর্ববৎ সম্মান প্রদর্শন করিতে লাগিলেন। মন্ত্রী ধিয়ান সিং ও ফকির আজিজউদ্দিন রাজকার্য চালাইতেছিলেন। রোগ হইতে আংশিক আরোগ্য লাভের পর কিছুদিন মহারাজের চলন শক্তি ছিল না। দুলায় চড়িয়া তিনি এক স্থান হইতে স্থানান্তরে যাইতেন। তাহার বাক্য কথনের শক্তি ছিল না। ইঙ্গিত করিয়া অন্যকে নিজ অভিপ্রায় জ্ঞাপন করিতেন। তাহার বলিষ্ঠ বিশাল বপু যখন এমন করিয়া ভাঙ্গিয়া পড়িয়াছিল, তখন তিনি মদ্যপান সম্পূর্ণ ত্যাগ করিতে পারেন নাই। জিহ্বার জড়তা হইতে অব্যাহতি লাভের নিমিত্ত তিনি বৈদ্যুতিক যন্ত্র দ্বারা চিকিৎসিত হইতেছিলেন। 1837 খ্রিস্টাব্দের মার্চ মাসে তাহার পৌত্র নিহাল সিংহের বিবাহ উপলক্ষে স্যার হেনরি ফেন লাহুরে গমন করেন। উৎসব আনন্দে মহারাজ তখন আত্মহারা হইয়া অতিথির সহিত যথেচ্ছ মদ্যপান করিতে আরম্ভ করিলেন। 1838 খ্রিস্টাব্দে তিনি যখন শতদ্রু পার হইয়া ফরুজপুরে গভর্নর জেনারেল অকল্যান্ডের সহিত দেখা করিতে গমন করেন, তখন তাহার মনের বল ও উৎসাহ অক্ষুণ্ণ থাকিলেও শরীর দুর্বল হইয়া পড়িয়াছিল। অপরের সাহায্য ব্যতীত তিনি অশ্বারোহণ করিতে পারিতেন না। অসি ও বন্দুক ধারণের শক্তি তাহার ছিল না। এই বৎসরই তিনি দ্বিতীয়বার পক্ষাঘাতে আক্রান্ত হইলেন। ফকির আজিজউদ্দিন অক্লান্তভাবে মহারাজের চিকিৎসা ও সেবা করিতে লাগিলেন। বহু বিজ্ঞ চিকিৎসক আহত হইলেন। এবারে আর কোরাল ব্যাধির আক্রমণ হইতে নিস্তার পাইবেন না জানিয়া তিনি যুবরাজ খড়ক সিংকে শয্যা পার্শ্বে আহ্বান করিয়া তাহাকে উত্তরাধিকারী নিযুক্ত করেন। মৃত্যুশয্যায় তিনি দরিদ্র ও সাধু সজ্জনকে 25 লক্ষ মুদ্রা দান করেন। 1839 খ্রিস্টাব্দের 27 জুন তারিখে মহারাজ রঞ্জিত সিং মানবলীলা সংবরণ করেন। অষ্টাদশ অধ্যায়। শিখ রাজ্যের পতন। পাঞ্জাব কেশরী রঞ্জিতের মৃত্যুর সঙ্গে সঙ্গে শিখ রাজ্যের পতন আরম্ভ হইল। তিনি ধর্ম বলি না হইলেও স্বীয় সামরিক প্রতিভার সাহায্যে বিচ্ছিন্ন ও খণ্ড সম্প্রদায়গুলিকে ঐক্যসূত্রে গাঁথিতে পারিয়াছিলেন এবং ওই ঐক্য সময়ের জন্য পঞ্চনদ প্রদেশে এক মহাশক্তি জাগরিত করিয়াছিল। শিখদের রাষ্ট্রীয় স্বাধীনতা লাভকে কোনো বৈদেশিক ইতিহাস লেখক একটি আকস্মিক ব্যাপার বলিয়া মনে করেন। আমরা তাহা স্বীকার করিতে পারি না। শিখ ধর্মের প্রতিষ্ঠাপক বাবা নানক হইতে আরম্ভ করিয়া দশম গুরু গোবিন্দ সিং পর্যন্ত গুরুগণ ধর্মের
রস সঞ্চার দ্বারাই শিখ সম্প্রদায়কে প্রাণবান করিয়া তুলিয়াছিলেন। ধর্ম সংঘর্ষ এই সম্প্রদায়কে দিন দিন প্রবল করিয়া দিতেছিল। মহাত্মা গুরু গোবিন্দ অত্যাচারী মোগল দলের দর্প চূর্ণ করিয়া পঞ্চনদ প্রদেশে স্বাধীন শিখ ধর্ম রাজ্য স্থাপনের জন্য কঠোর সংগ্রাম করিয়াছিলেন। দুর্ভাগ্যক্রমে তাহার উজ্জ্বল উচ্চ লক্ষ্য অসমাপ্ত রাখিয়া তিনি অকালে জীবন লীলা শেষ করিয়া গিয়াছেন। তাহার মৃত্যুর পরে শিখ সম্প্রদায় নায়কশূন্য হইয়া কঠোর বিপদের মধ্যে পতিত হইল। ছোট ছোট সম্প্রদায় গড়িয়া উঠিল। শিখেরা সমবেত হইয়া বহিঃশত্রু তাড়াইয়া দিয়া স্বাধীন হইল বটে, কিন্তু সেই কষ্টলব্ধ স্বাধীনতা সম্ভোগ করিবার ক্ষমতা তাহাদের ছিল না। রঞ্জিত সিং এই সময়ে খণ্ড শক্তিগুলিকে এক শাসন সূত্রে বান্ধিয়া রাষ্ট্র গঠন করেন, কিন্তু যে ধর্মভাব শিখ সম্প্রদায়ের উদ্ভবকাল হইতে ইহাকে প্রাণবান করিয়া রাখিয়াছিল, রঞ্জিত সেই ভাবের সহিত যুগ রক্ষা করিয়া স্বদেশবাসীদের ভেদবুদ্ধি নিরস্ত করিতে পারেন নাই। তাহারা তাহার গুণমুগ্ধ হইয়া তাহার নিকট মাথা নত করিয়াছিল বটে, কিন্তু ব্যক্তিগত স্বার্থের তুলনায় জাতীয় স্বার্থ, সুশৃঙ্খলতা ও শান্তিকে বড় বলিয়া মনে করিতে শিখে নাই। পঞ্চনদ প্রদেশে যদি তখন ধর্মবুদ্ধির প্রবলতা থাকিত, তাহা হইলে রঞ্জিতের মৃত্যুর পর 10 বৎসর যাইতে না যাইতে ব্যক্তিগত স্বার্থ, ঈর্ষা ও বিদ্বেষ বহ্নি জ্বলিয়া উঠিয়া অপরিণত শিখ রাষ্ট্রটিকে অকালে ভস্মীভূত করিয়া ফেলিতে পারিত না। তাহার উত্তরাধিকারী দিগের মধ্যে কেহ তাহার তুল্য প্রতিভাশালী হইলে তিনি দেশের মধ্যে ঐক্য ও শান্তি রক্ষা করিতে পারিতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা কেহই তেমন প্রতিভাবান ছিলেন না। রাজত্ব, মন্ত্রিত্ব, উজিরি প্রভৃতি পদ লইয়া প্রবল বিরোধ দেখা দিল। ক্রমে দেশ মধ্যে সর্বত্র অরাজকতা ও অশান্তি পূর্ণ মাত্রায় বিরাজ করিতে লাগিল। সৈন্যদল দেশ মধ্যে সর্বাপেক্ষা ক্ষমতাশালী হইয়া উঠিল। তাহারা অর্থ বিনিময়ে উচ্চ উচ্চ পদগুলি বিক্রয় করিতে লাগিল। যিনি সর্বাপেক্ষা বেশি হাঁকিতেন, তিনি প্রার্থিত্ব পদ লাভ করিতেন। সৈন্যদের প্রতিনিধিরাই ভাঙ্গাগড়ার কর্তা হইলেন। বিনা রক্তপাতে কেহ ছোট বড় কোনো পদ লাভ করিতে পারিতেন না। রঞ্জিতের মৃত্যুর পর যুবরাজ খড়ক সিং পিতৃসিংহাসনে আরোহণ করেন। তাহার শাসন দক্ষতা কিছুমাত্র ছিল না। চেত সিং নামক জনৈক চাটুকার বন্ধুর প্ররোচনায় তিনি তাহার পিতার আমলের বিঘ্ন উজির ধ্যান সিংকে পদচ্যুত করিলেন। বৃদ্ধ উজিরকে গোপনে হত্যা করিবার চেষ্টাও চলিতেছিল। অপমানিত ধ্যান সিং মহারাজ খড়ক সিংয়ের দুর্ভিসন্ধি জানিতে পারিয়া রাজকুমার নাউনিহাল সিংয়ের সহিত যোগদান করিয়া খড়ক সিংকে সিংহাসনচ্যুত করিবার চেষ্টা করিতে লাগিলেন। আত্মদ্রোহের সূত্রপাত হইল। চেত সিং উজিরি পদ লাভ করিয়াছিলেন, কিন্তু ওই পদগৌরব লাভের পরে তিনি দীর্ঘকাল জীবিত ছিলেন না। একদিন প্রভাতে ধ্যান সিং সসৈন্যে রাজপুরে প্রবেশ করিয়া মহারাজ খড়ক সিংয়ের সম্মুখেই তাহার
চাটুকার উজিরের শিরচ্ছেদন করেন। 3 মাস মধ্যে মহারাজ খড়ক সিং সমস্ত রাজ অধিকার হইতে বঞ্চিত হইলেন। তাহার পুত্র নিহাল সিং পিতার বর্তমানেই রাজকার্য চালাইতে লাগিলেন। পরবর্তী বৎসর খড়ক সিংহের মৃত্যু হইল। কেহ কেহ মনে করেন বিষ প্রয়োগে তাহার মৃত্যু ঘটিয়াছিল। পিতার সমাধি কার্য শেষ করিয়া কুমার নাউনিহাল সিং যখন রাজধানীতে ফিরিতেছিলেন, তখন পথি মধ্যে তিনি নিহত হইলেন। রাজ সিংহাসন লইয়া কারাকারি পড়িয়া গেল। রাজকুমার শের সিং লাহুরে ছিলেন না। তাহার আগমন পর্যন্ত ধিয়ান সিং ও ফকির আজিজউদ্দিন প্রভৃতি প্রাচীন বিজ্ঞ রাজ কর্মচারীগণ নিহাল সিংয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হইতে দেন নাই। শের সিংয়ের আগমনের পর যখনই এই সংবাদ প্রচার হইল, তখনই চারিদিকে তুমুল আন্দোলন আরম্ভ হইল। এই সময়ে কুমার নিহাল সিংয়ের পত্নী অন্তর্বতনী ছিলেন বলিয়া কুমারের জননী চাঁদ কৌর রাজ্য পরিচালনার সমস্ত অধিকার দাবি করিয়া বসিলেন। ওদিকে শের সিংও রাজপদ লাভের জন্য যথেষ্ট সচেষ্ট হইলেন। ঘোর আত্মদ্রোহ আরম্ভ হইল। শের সিং সৈন্যদিগের প্রিয় ছিলেন। তিনি তাহাদিগকে প্রলুব্ধ করিয়া বলপূর্বক রাজধানী অধিকার করিলেন। রানী মাতা চাঁদ কৌর দুর্গে আশ্রয় লইয়া যুদ্ধ চালাইতে ছিলেন। 5 দিন সংগ্রামের পরে তিনি বাধ্য হইয়া আপনার দাবি ছাড়িয়া দিয়া সন্ধি করেন। 1841 খ্রিস্টাব্দে শের সিং রাজপদ লাভ করেন, কিন্তু রাজ্য মধ্যে শৃঙ্খলা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হইল না। বিদ্রোহের পর বিদ্রোহ, অশান্তির পর অশান্তি দেখা দিতে লাগিল। দেশব্যাপী উচ্ছৃঙ্খলতার সুযোগে সৈন্যেরা প্রবল হইয়া উঠিল। তাহারা নিজেদের বেতন বৃদ্ধি ও কতিপয় রাজকর্মচারীকে পদচ্যুত করিবার নিমিত্ত জেদ করিতে লাগিল। মহারাজ শের সিং তাহাদের অন্যায্য দাবি রক্ষা করিতে অনিচ্ছা প্রকাশ করিবা মাত্র সৈন্যেরা খেপিয়া যাইয়া অনেক রাজকর্মচারীর শিরচ্ছেদন করিল। ইউরোপীয় কর্মচারীরা প্রাণ ভয়ে ভীত হইয়া পলায়ন করিলেন। বিদ্রোহ চলিতে লাগিল। লোকের ধনপ্রাণ রক্ষার কোনো উপায় রহিল না। কয়েক মাস সর্বত্র স্বেচ্ছাচার পূর্ণ মাত্রায় বিরাজ করিতেছিল। অবশেষে দুর্দান্ত সৈন্যদল আপনাদের অমিত আচারে আপনারাই ক্লান্ত হইয়া পড়িল এবং নিজেদের অসঙ্গত দাবি খর্ব করিয়া মহারাজ শের সিংয়ের সহিত রফা করিল। কিছু কালের জন্য দেশে শান্তির প্রতিষ্ঠা হইল বটে, কিন্তু তাহা স্থায়ী হইল না। সৈন্যদল তাহাদের পশুবলের আস্বাদন পাইয়া বুঝিতে পারিয়াছিলেন যে তাহাদিগকে শাসন করিতে পারে এমন কোনো শক্তি দেশ মধ্যে নাই। সুতরাং তাহাদের স্পর্ধিত মাথা কাহারও নিকট অবনত হইত না। সৈন্য বিভাগ হইতে সংযম ও বৈশ্যতা একেবারে উঠিয়া গেল। মহারাজ শের সিং তাহার পরলোকগত জনক রঞ্জিতের পদাঙ্কানুসরণ করিয়া ইংরাজ গভর্নমেন্টের সহিত বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। এই ইংরাজ প্রীতি তাহার অকাল মৃত্যুর কারণ হইয়া দাঁড়াইল। একবার তাহার বিরুদ্ধে
এইরূপ গুজব প্রচারিত হইয়াছিল যে তিনি ইংরাজ গভর্নমেন্টের অনুগত্য স্বীকার করিলেন। 1842 খ্রিস্টাব্দে যখন ইংরাজ সৈন্যেরা আফগানিস্তান হইতে প্রত্যাবর্তনকালে পঞ্চনদ প্রদেশ অতিক্রম করিতেছিল, তখন শিখ সর্দারেরা ইংরাজ সৈন্যদিগকে আক্রমণ করিবার নিমিত্ত উত্তেজিত হইয়া উঠিয়াছিলেন। সে যাত্রা শের সিং তাহাদিগকে কোনরূপে থামাইয়া রাখিয়াছিলেন বটে, কিন্তু তাহার এই ইংরাজ প্রীতি শিখদিগকে এমন ক্রোধ উন্মুক্ত করিয়া ফেলিল যে অচিরে শের সিংকে গোপনে হত্যা করিবার ষড়যন্ত্র হইতে লাগিল। অল্প দিন মধ্যে তিনি ও তাহার পুত্র পরিজন একে একে নিহত হইলেন। বৃদ্ধ উজির দিয়ান সিং ষড়যন্ত্রকারীদের অগ্রণী ছিলেন। শের সিংয়ের মৃত্যুর পরে রাজপথ লইয়া লাহোরে আবার বিরোধ উপস্থিত হইল। এই বিরোধের সময়ে দিয়ান সিং অত্যন্ত ক্ষমতাশালী হইয়া উঠেন। ষড়যন্ত্রকারীরা তাহার ভয়ে ভীত হইয়া তাহাকেও হত্যা করিল। হত্যার পর হত্যা চলিতে লাগিল। দিয়ান সিংহের পুত্র হীরা সিং পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ মানসে যুগপথ প্রলোভন ও ভয় দেখাইয়া সৈন্যদিগকে বশীভূত করিয়া কুচক্রদিগকে নিহত করেন। এই সময়ে শিখ সর্দারেরা এক সভায় মহারাজ রঞ্জিতের সর্বকনিষ্ঠ পুত্র দলীপ সিংকে রাজা নির্বাচন করেন। হীরা সিং উজির নিযুক্ত হইলেন। বিদ্রোহ থামিল না, সৈন্যেরা আবার খেপিয়া উঠিল। তাহারা ইউরোপীয় কর্মচারীদিগকে তাড়াইয়া দিবার জন্য অনুরোধ জানাইল। সৈন্যদের দাবি অগ্রাহ্য করিবার সাধ্য কাহারও ছিল না। ওদিকে দিয়ান সিংয়ের এক ভ্রাতা উজিরি পদ দাবি করিয়া ভ্রাতুষ্পুত্রের সহিত বিরোধে প্রবৃত্ত হইলেন। হীরা সিংয়ের সহিত বিবাদে তাহার পিতৃব্য নিহত হইলেন। রাজপথ লইয়াও বিরোধ আরম্ভ হইল। কতিপয় শিখ সর্দারের প্ররোচনায় রাজকুমার কাশ্মীর সিং ও পেশোয়ার সিং রাজপথ প্রার্থী হইলেন। দলীপ সিংয়ের জননীর ষড়যন্ত্রে কুমারদ্বয় নিহত হইলেন। যে মন্ত্রীর সহায়তায় তাহার পুত্র রাজপথ লাভ করিয়াছিলেন, তাহাকেও তিনি হত্যা করিতে সংকুচিত হইলেন না। রানী তাহার সহোদর জওয়াহির সিংকে ওই মন্ত্রীপদে নিযুক্ত করেন। সৈন্যেরা রানীর অনাবশ্যক হত্যাকাণ্ডে উত্তেজিত হইয়া উঠিল। তাহারা রানীর সহোদর জওয়াহির সিংকে সমস্ত অনর্থের মূল বিবেচনা করিয়া তাহার প্রতি ক্রুদ্ধ হইল। জওয়াহির সৈন্যদলের সমক্ষে আত্মদোষ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিবার নিমিত্ত অনুরুদ্ধ হইলেন। তিনি তাহাদের এই অনুরোধ অবজ্ঞাভরে অগ্রাহ্য করিলেন। সৈন্যেরা ক্রোধ উন্মুক্ত হইয়া রানীকে জানাইল, আপনি আপনার সহোদরকে লইয়া আমাদের শিবিরে উপনীত হইবেন, অন্যথা আমরা আপনার পুত্রকে সিংহাসনচ্যুত করিব। রানী বিপন্ন হইলেন। উন্মুক্ত সৈন্যদের আদেশ লঙ্ঘন করিবার সাহস তাহার ছিল না। রানী স্বীয় পুত্র ও সহোদরকে সঙ্গে লইয়া সেনানিবাসে উপস্থিত হইলেন। ভ্রাতার জীবন রক্ষার জন্য রানী নানারূপ চেষ্টা করিলেন, কিন্তু তাহার সমস্ত কাতরতা ও কৌশল ব্যর্থ হইল। ক্রুদান্দ সৈনিকদের শানিত তরবারির আঘাতে জওয়াহির সিংয়ের শির ছিন্ন হইল।
ভ্রাতার সুখে রানী অধীর হইয়া এই নিষ্ঠুর হত্যার প্রতিশোধ গ্রহণের সুযোগ খুঁজিতে লাগিলেন। এই সময়ে শিখ রাজ্যের অবস্থা অতীব শোচনীয়। সর্বত্র ভীষণ অরাজকতা বিরাজ করিতেছিল। শাসন বন্ধনমুক্ত উন্মুক্ত সৈন্যদলের ভয়ে বড় বড় রাজকর্মচারী পর্যন্ত শঙ্কিত থাকিতেন। এতদিন তাহাদিগকে অর্থ দ্বারা বশীভূত করা যাইত, এখন রাজকুচ অর্থশূন্য হওয়ায় তাহাও সাধ্যাতীত হইল। দূরবর্তী প্রদেশসমূহ হইতে এক কর্পতকও রাজস্ব আদায় হইত না। ইংরাজ অধিকৃত কোনো কোনো স্থান আক্রমণ ও লুণ্ঠন করিয়া অর্থাভাব দূর করিবার কল্পনা কাহারু কাহারু মনে উদিত হইল। মহারাজ রঞ্জিত সিং ইংরাজদের সহিত সন্ধিসূত্রে মিত্রতা স্থাপনের পর হইতে মৃত্যু পর্যন্ত চিরকাল উক্ত সৌহার্দ্য রক্ষা করিয়াছিলেন। তাহার মৃত্যুর পর হইতেই পঞ্চনদ প্রদেশে ইংরাজ বিদ্বেষ প্রকাশ পাইয়াছিল। ধীরে ধীরে এই বিদ্বেষ বহ্নি প্রজ্বলিত হইয়া উঠিল। 1945 খ্রিস্টাব্দের শেষ ভাগে রাজ্যের অবস্থা আলোচনার নিমিত্ত শিখ সর্দার ও খালসা সৈন্যদলের প্রতিনিধিগণ এক সভায় মিলিত হইলেন। উক্ত সভায় কেহ কেহ এইরূপ মন্তব্য করেন যে শিখেরা দিন দিন আপনাদের শৌর্য বীর্য হারাইতেছিলেন। অচিরে রণচর্যের কোনো সুযোগ না পাইলে তাহারা একেবারে হীনবল হইয়া পড়িবেন। সৈন্যদের প্রতিনিধিগণ যুদ্ধের নাম শুনিয়া নাচিয়া উঠিলেন। অনেকেই শতদ্রু পার হইয়া ইংরাজ রাজ্য আক্রমণ করা যুক্তিসঙ্গত বলিয়া প্রকাশ করিলেন। ধীর প্রকৃতি কোনো কোনো ব্যক্তি ইহার প্রতিবাদ করিলেন বটে, কিন্তু অধিকাংশ ব্যক্তি তাহাদের মত কাপুরুষচিত মনে করিয়া অবজ্ঞাভরে অগ্রাহ্য করিলেন। যুদ্ধ করাই নির্ধারিত হইয়া গেল। খালসা সৈন্যদল যুদ্ধের আয়োজনে প্রবৃত্ত হইল। আশ্চর্যের বিষয় এই যে দলীপ সিংয়ের জননী এইরূপ যুদ্ধের বিরোধী ছিলেন না। অত্যন্ত অদূরদর্শী ব্যক্তির ন্যায় তিনি ভাবিলেন এই সংগ্রামে তাহার লাভ ভিন্ন কোনো অনিষ্টের আশঙ্কা নাই। খালসা সৈন্যের উৎপীড়নে অধীর হইয়া তিনি তাহাদের নিপাত কামনাই করিতেন। রানী মনে করিলেন ইংরাজদের সহিত যুদ্ধে তাহারা নিহত হইলে তাহারই শত্রুক্ষয় হইবে। পক্ষান্তরে খালসা সৈন্যদল রণজয়ী হইলে তিনি লুণ্ঠনলব্ধ ধনের কিঞ্চিৎ অংশ পাইবেন। শিখ জাতির ভাগ্য বিপর্যয়মূলক এই ষড়যন্ত্রের মধ্যে রাজা গোলাপ সিংয়েরও যোগ ছিল। তিনি খালসা সৈন্যদিগকে ইংরাজদের বিরুদ্ধে উত্তেজিত করিয়া যুদ্ধকালে দূরে সরিয়া পড়িয়াছিলেন।